আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চলমান দেখার জন্য। চলমান নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন শুক্র এবং শনিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি 5 দিন চলমান প্রচারিত হয়ে থাকে এবং চলমান আমাদের জীবনে নানান রকম ঘটনা নিয়ে এবং আমাদের সমসাময়িক যে বিষয়গুলি বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিশ্বে ঘটছে সেসব নিয়ে কথা বলে থাকে। আজকে অবশ্য আমরা কথা বলবো একটি বলা যেতে পারে ইউনিভার্সাল বা বৈশ্বিক বিষয় নিয়ে, সেটি হচ্ছে খাদ্যে ভেজাল, খাদ্যে অনিরাপদ বস্তুর সংযোজন অথবা খাদ্যকে অনিরাপদ করে তোলার যে প্রক্রিয়া, সব নিয়ে। এবং আজকে আমাদের অতিথি মাত্র একজন, তিনি হচ্ছেন মাহবুব কবির মিলন। একসময় সরকারের অতিরিক্ত সচিব ছিলেন, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেছেন, রিটায়ারমেন্টের পরও বিভিন্ন সংস্থায় কাজ করেছেন এবং ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেও তিনি দায়িত্ব পালন করেছেন। ইউটিউবে আপনারা যদি আমাদেরকে দেখতে চান তাহলে নেক্সাস টেলিভিশন লাইভ এই অ্যাড্রেসে দেখতে পাবেন, আর যদি ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে যে ভেরিফাইড পেজ রয়েছে নেক্সাস টেলিভিশনে সেইখানে দেখতে পাবেন। খাদ্য নিয়ে অনেক কথাবার্তা হয় এবং আমরা চাইলেও সবসময় বাড়ির খাবার খাই না, আমরা বাইরে খাই। আমরা বিভিন্ন পালা পার্বণে, বিভিন্ন সময় আমাদের উৎসবে আমরা নানান ধরনের খাদ্য পরিবর্তন করে খেতে ভালোবাসি এবং শুধু তাই নয়, আজকাল আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে থাকি এবং সেইখানে গিয়ে সেই সব দেশের খাবারও আমরা পছন্দ করতে শুরু করেছি। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহরে এখন বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করা খাবার পাওয়া যায় এবং এই সকল প্রক্রিয়ার মধ্যেও কিন্তু একটার সঙ্গে একটার পার্থক্য আছে। চলুন তাহলে আমরা খাবার নিয়ে কথা বলি আজকে মাহবুব কবির মিলনের সাথে। মিলন, আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি। আজকে কি খেয়েছেন? যা খাই সবাই খাচ্ছি, যা, কারণ দেশে একই জিনিস খায়। হ্যাঁ, না, মানুষ ধারণা করে যে আপনি সব স্বাস্থ্যকর খাবার খান। এই প্রশ্নটা অবশ্য সবাই করে যে আপনি কি খান, কারণ আমি যখন খাবারের যে অনিরাপদ খাবারের যে স্ট্যাটাসটা, আমাদের যে অবস্থা প্রত্যেকটা আইটেম, যেহেতু দীর্ঘদিন ছিলাম তো ফুড সেফটিতে, তা প্রতিটা খাবার, যেমন এই যে আমরা যা খাচ্ছি চাতে কি আছে সেটাও কিন্তু আমি জানি এবং রেকর্ড। আচ্ছা, ঠিক আছে, বলবেন আজকে, কিন্তু আপনি আজকে কি খেয়েছেন সেটা দিয়ে আমরা শুরু করি। এখনো নিশ্চয়ই ডিনার করেন না? ডিনার করিনি, কিন্তু আপনি রাতের খাবার বাদে বাকি খাবার, বাকি খাবার খেয়েছি। কয়েকটা খাবারের নাম বলেন যেটা আপনি খেয়েছেন, আপনি জানেন যে এটা খেলে বিপদ না। বিপদ প্রত্যেকটা খাবারই আছে, তাই কারণ আমাদের সমাজে বা সমাজ ব্যবস্থা পারিবারিকভাবে আমাদের তো সকালবেলা ডিম দিয়ে শুরু হয়, তারপরে রুটি বলেন বা যেটাই খাক না কেন, পরোটা বলেন, তারপরে লাঞ্চে যেটাই আমরা সাধারণত সকালে যেটা করি, আমরা একটা ছোট্ট প্রোটিন খাই। কেউ মাছ মাংস তো দুপুরবেলা সকালে খায় না তেমন, তবে মুরগির মাংসটা অনেকেই সকালবেলা খায়, আগের দিনেরটা খায়, থেকে যায় সেটা সকালে তার কেউ মুরগি রান্না করে না। ডিম আমাদের অনেকেরই প্রিয় খাবার। আমাদের দেশের নাস্তায় অনেকেরই ডিম থাকে, যাদের একটু অ্যাফোর্ড করার ক্ষমতা রয়েছে। এছাড়া রুটি খেয়ে থাকে প্রায় সকলেই। গ্রাম বাংলায় অবশ্য এখনো ভাতের প্রচলন রয়েছে। আমি 3 বেলাই ভাত খাই। আপনি 3 বেলা ভাত খান? যদিও সামান্য। আচ্ছা, সামান্য। তাহলে আমরা ধরে নিচ্ছি আজকে সকালে আপনি ভাত খেয়েছেন। হ্যাঁ, ভাত খেয়েছি, ডিম খেয়েছি, ভেজিটেবল তো আছে। সরি টু সে, আমি এখানে সবচেয়ে নিরাপদ কি ছিল? আমি মানে জাতিকে বা যারা দেখছেন আমাদের ভিউয়ার্স, তাদেরকে আমি সবসময় আতঙ্কিত করে থাকি, এটা সবাই বলে এবং সেই কারণে বলে যে আপনি কি খান। তো আমরা ধরে নিলাম কি খেয়েছি, আমি তো বললাম যে গতকালকের মুরগি ছিল। হ্যাঁ, ফাইন, ইউ আর রাইট। ডিম, ভেজিটেবল উইথ আলু, কারণ আমি আলু খুব পছন্দ করি, এবং সামান্য ভাত এবং ফ্রেশ, যেটা সবটাতেই হেভি মেটাল আছে। এবার আমাদেরকে একটু ধারণা দেন হেভি মেটাল জিনিসটা কি। আপনি যখন বলেন লোকে ভাবে কি জানেন, যে যেই মেটালের ওজন বেশি সেই মেটালে হেভি মেটাল, তার মানে লোহা নিশ্চয়ই সবচেয়ে খারাপ। কিন্তু লোহা আমাদের কাজে লাগে ভাই, উল্টা কিন্তু ব্যাপারটা। এতদিনে কিন্তু বুঝে গেছে সবাই, একটু বোঝায় লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, মানে সীসা। ক্যাডমিয়াম হচ্ছে যেটা ব্যাটারির মধ্যে থাকে, ক্রোমিয়ামও বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের ইলেকট্রনিক যন্ত্রপাতির মধ্যে থাকে। আর কি? মার্কারি আছে, তারপরে পারদ থাকে। হ্যাঁ, পারদ থাকে। তো এই মানে মেইনলি 5-6টা। তো এর মধ্যে আমাদের কনসার্ন হচ্ছে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম। মানে সীসা, ক্যাডমিয়াম যেটা ব্যাটারির মধ্যে থাকে অনেক, আর হচ্ছে নিকেল আছে, ক্রোমিয়াম এবং নিকেল। হ্যাঁ, নিকেল আছে। তো এটা হচ্ছে বিশেষ করে পুরনো সেলফোনের যে ব্যাটারি, যেগুলো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, সেখানে প্রচুর নিকেল। ভাই, শুধু ব্যাটারির দিকে যেন না, তাহলে ডাইভার্ট হয়ে যাবে। আর কোথায় কোথায় নিকেল আর ক্যাডমিয়াম থাকে? দূষণ থেকে আসছে। এখন ধরেন আলুর মধ্যে ভয়াবহ মাত্রায় নিকেল আছে এবং ক্যাডমিয়াম আছে। আচ্ছা, চালের মধ্যে লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম 3টাই আছে এবং মাত্রাতিরিক্ত। আপনি তো ডাক্তার মানুষ, আপনি ভালো করে জানেন। আমি একটা জিনিস বলি যে
ডিমের মধ্যে আছে হেভি মেটাল আছে, লেড ক্যাডমিয়াম ক্রোমিয়াম আছে। তো এখন সমস্যাটা হচ্ছে যে আমি কটা 3-4টা আইটেম খাইলাম, মুরগির মধ্যেও আছে, ব্রয়লার মুরগিতেও আছে, বাজারের খোলা। আচ্ছা, এগুলো এখন একটা জিনিস একটু বলি সবাইকে, সেটা হচ্ছে যে ডিম মুরগি কি তাহলে, এইটা কথা আবার সবাই জিজ্ঞাসা করে, যেহেতু বাচ্চারা প্রোটিন সোর্স, যে ডিম মুরগি কোথায় তাহলে পাবো, বা ভেজাল ফ্রি পাবো কোথায়, কিভাবে? আমি একটা উত্তরে দিই, যারা জিএমপি করে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মানে একেবারে মুরগির বা মানে একদম এনভায়রনমেন্ট থেকে শুরু করে পানি, তারপরে তার ফিড, মেইন সমস্যাটা হয় কিন্তু ফিড থেকে, ফিডের মধ্যেই কিন্তু এগুলো আছে, খাবার থেকে। হ্যাঁ, খাবার থেকে মুরগি, মাছ, গরু যা খাচ্ছে সেটাই তো তার শরীরে যাচ্ছে, সেখান থেকে আবার আমাদের ইনটেক আবার আমাদের হচ্ছে। তো এখন যারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে তাদের মুরগি এবং ডিম কিন্তু ভালো। আমি যখন ফুড সেফটিতে ছিলাম তখন এই সমস্ত কোম্পানিগুলো তাদের চার্ট নেওয়া, তাদের ভিজিট করা এবং ল্যাব টেস্ট করা ফ্রিকোয়েন্টলি আমি করতাম। আচ্ছা, ঠিক আছে। তো একটা জিনিস খালি জিজ্ঞেস করি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস করে এরকম কোম্পানি আছে, কিন্তু সারা দেশের চাহিদা মেটানোর সক্ষমতা কোয়াইট অ্যাবসার্ড। তো তাহলে কিভাবে হবে? আচ্ছা, এইটাই হলো বড় সমস্যা। জিএমপি করে এইরকম কোম্পানির ডিম এবং মুরগি শুধু আমরা ঢাকা শহরে পাই, বিশেষ করে চট্টগ্রামে পাই না। নো, 2-1টাতে বোধহয় গিয়েছে, যেমন সুপার শপ দ্বারা 2-1টা মেনটেন করে, কিন্তু বাংলাদেশে আর কোথাও যায় না। তো তাহলে তো আমার 98% লোকই বা মানুষই আমরা জিএমপির আন্ডারে পড়ছি না, আমরা ভয়াবহ ভেজালের মধ্যেই আছি এই প্রোটিন সোর্সটা, এবং বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তো তাহলে এই যে এই প্রোটিন সোর্স, বিশেষ করে অবস্থাও খারাপ। সরি, দুধ একটু পরে বলি। তো চাল আর আলুতে এইটা সবচেয়ে বেশি খাই আমরা প্রোটিন সোর্সের পরে। এটা কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বোহাইড্রেট, শর্করা। হ্যাঁ, তো সেখানেও চাল খাই, গম খাই, আলু খাই, তো সেখানেও আপনার হেভি মেটাল আছে। তাহলে ওই যে আপনি প্রথমে বললাম যে ব্যাটারি বলেন না, তাহলে এই দূষণটা মানুষ বুঝতে সহজ হয় যে ব্যাটারি যখন নিকেল এবং ক্যাডমিয়াম চিন্তা করবে, কোথায় দেখেছে নিকেল আর ক্যাডমিয়াম? হ্যাঁ, কোথায় দেখেছে। আচ্ছা, ব্যাটারি আসতেছে সেকেন্ড স্লটে, ফার্স্ট স্লট আসতেছে আমাদের, আমরা যেটা ফাইন্ডিংস আমাদের ছিল এখন পর্যন্ত, আমি যে যুদ্ধটা করে গিয়ে যাচ্ছি, যেমন গতকালকে আমি কৃষি সচিব মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, নিজের কষ্ট করে। কোত্থেকে আসে? মেইনলি আসতেছে কীটনাশক থেকে, এবং আমাদের এই আমদানি করা কীটনাশক যেগুলো একদম নিম্নমানের, আমরা প্রথম বাংলাদেশে কীটনাশক টেস্ট করেছিলাম আমরা, আমাদের সময় যখন আমরা জাপান থেকে কীটনাশক, না চায়না ফুরাডান, আরো হ্যাঁ, ওগুলো চলে গেছে, এখন মেইনলি চায়না, না মেইনলি চায়না এবং ইন্ডিয়া। তো এখন কথা হচ্ছে যে এই কীটনাশকগুলো আসতেছে একদম নিম্নমানের, ভালো মানের কীটনাশক আছে কিন্তু হেভি মেটাল ফ্রি। আমরা কীটনাশক টেস্ট করলাম, একাধিকবার টেস্ট করা হয়েছে, এবং বাংলাদেশের অন্যান্য সংস্থাও করেছে। তো এটাতে যদি হেভি মেটাল থাকে, এটা তো আমরা স্প্রে করছি, তাহলে ফসলে যাচ্ছে, ওই যে চালে কোথা থেকে আসলো, আলুতে কোথা থেকে গেল, আপনার প্রত্যেকটা শাকসবজিতে হেভি মেটাল পাওয়া গেছে, হেভি মেটাল আছে, যেই টেস্ট করুক বাংলাদেশে, সারা বাংলাদেশে। তাহলে আপনি এই যুদ্ধটা তো পরাজিত হবেন আপনি, কারণ সবখানে থাকলে আপনি দূর করবেন কোত্থেকে? তাহলে আসছি এখন, তাহলে একটা সোর্স আপনি বললেন যে কীটনাশক, আর সারের মধ্যেও আছে। কি সারে? সব সারেই। এখন সারের মধ্যে আমরা যে এখানে সার বানাই সেটার মধ্যে না, সেটাতে না, যেগুলো ইম্পোর্টেড। তো এখন কথা হচ্ছে যে তারপরে আসতেছে ব্যাটারি, এরপরে আসতেছে শিল্প বর্জ্য, মানে পানি কিন্তু আমাদের শেষ, আমাদের নদী, নালা, খাল, বিল, কারণ ওইখান থেকে ট্যানারি বর্জ্যে ক্রোমিয়াম থাকে। হ্যাঁ, সেখান থেকে ওই টেক্সটাইলের যে রঙের বর্জ্য, সেখানে প্রচুর পরিমাণে সীসা এবং এগুলো থাকে। তো তাহলে আমাদের পরিবেশটা, যেটা প্রথমে বললেন যে আমরা ব্যর্থ হব, মানে সবখানে যদি থাকে আপনি কি করে? ডেফিনেটলি। তাহলে এই প্রশ্নটা আমাকে একটু সময় দেবেন প্লিজ। তাহলে আমাদের কোনো আশা কি নেই? এটা সবাই বলে, আমাদের উপায় কি? আমাদের কোনো আশা নেই। আমরা আরো উপায় খুঁজবো, কিন্তু আমরা প্রথমে উপায়টা জানতে চেয়েছি যে চারিদিকে থাকলে আমরা তো সবাই আতঙ্কিতই হব যে সবখানে, তাহলে আমি কোথায় যাব? তাহলে একটা সোর্স আগে আমরা বন্ধ করি, সবচেয়ে বড় সোর্সটা কীটনাশক। আচ্ছা, কীটনাশক, এই সোর্সটা বন্ধ করার একদম ইজিয়ার ওয়ে আছে, যেটা আমরা করেছিলাম, এবং করার পরে আমি যে শাস্তিটা পেয়েছি ফুড সেফটি অথরিটি থেকে, পরে 4টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে, অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ ছিল। কে মামলা করেছে আপনার নামে?
সরকার আপনার নামে মামলা করে দিয়েছে? হ্যাঁ, সরকার মামলা করেছিল, তো সবাই জানে। ওই যে দুর্নীতি দূর করা সম্ভব বলেছিলাম, সেটা তো অন্য কেস। সেটা আমি তো অন্য ওদিকে কেস। ওদিকে আমি যেতে চাচ্ছি না। কিন্তু এই সীসা দূর করতে গিয়ে আপনি মামলা খেয়েছেন? এই টেস্ট কেন করলাম? এই যে কীটনাশক টেস্ট করে চিঠি দেওয়া হলো কাস্টমসকে এবং এনবিআরকে যে এখন থেকে আমদানি কীটনাশক এই হেভি মেটাল টেস্ট ছাড়া মাল খালাস করা যাবে না। এই চিঠিটা দেওয়ার পরে এটাই হলো শাস্তির একটা বড় কারণ। এবং কেন এই টেস্ট করার জন্য বলা হলো, দুর্ভাগ্যজনকভাবে একটি, সবাইকে আমি বলছি জাতির উদ্দেশ্যে, বাংলাদেশে কেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কোনো কেমিক্যাল ঢুকবে পোর্ট দিয়ে উইদাউট হ্যাভিং এনি টেস্ট। কীটনাশক তো অনেক পরের কথা। কীটনাশকে কোনো টেস্টই হয় না বাংলাদেশে কীটনাশক কোনো টেস্ট হয় না, কোনো সার্টিফিকেশন, কোনো কিছু লাগে না। পোর্টে আসে, মাল খালাস হয়ে চলে আসে ভিতরে। কেন, এটা কি চেখে দেখে যারা কাস্টমস কর্মকর্তা তারা কি? কাস্টমসের একটা রুলস আছে, তারা যে কোনো পণ্য টেস্ট করতে পারে র্যান্ডমলি, নিজে নিজে 10%। হ্যাঁ, কিন্তু ওটার মধ্যে ফেলে তাদের কীটনাশক টেস্ট করার কোনো ল্যাব নেই। আচ্ছা, কোনো ল্যাব নেই, এটা একটু জটিল প্রক্রিয়া। অন্য কোথাও পাঠাবে? অন্য কোথাও তারা পাঠাবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে কীটনাশক টেস্ট করার ল্যাব কাস্টমসের আছে? কোনো রেকর্ড নেই যে কোনো কীটনাশকের। বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, অনেক ল্যাব আছে, কিন্তু কাস্টমসের কোনো রেকর্ড নেই কোনো কনসাইনমেন্টকে আটক করা হয়েছে হেভি মেটালের কারণে টেস্ট, এবং রেকর্ড নেই। কীটনাশকের নামে আমি পানি আনলেও নিয়ে আসতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আসছে। মজার বিষয় আরেকটা বলি, এইটাকে যদি আপনি এমবার্গো দিতে চান, যে কীটনাশককে আপনি, ভালো কীটনাশক আছে চায়নায়, আমরা তো জানি যেরকম অর্ডার আমরা দেবো, আমরা যেরকম, ওটা একটু দাম বেশি পড়বে। এখন সমস্যাটা দেখেন, 100 টাকার 1 কেজি যদি আমি সাপোজ 100 টাকা মূল্যে নিম্নমানের 100 টাকা কেজি চায়না থেকে আমি কিনলাম, কিনে আমি কাস্টমসকে শুল্কায়নের জন্য আমি ওই দাম ধরলাম 600 টাকা, 500 টাকা আমার দেশের থেকে পাচার হয়ে গেল। সকল পণ্যের তো এইচএস কোড আছে, ওই কোড অনুযায়ী ট্যাক্সেশন হয়। এখন 600 টাকা দাম ধরলাম, আমি কৃষকের কাছে আমি বিক্রি করছি 1500 টাকা। আচ্ছা, আমি যদি ভালো কীটনাশক কিনি হেভি মেটাল ফ্রি, তাহলে পড়বে, কথার কথা ধরেন ওইটা 500 টাকা কেজি, কথার কথা ধরছি, 100 টাকা কেজির জায়গায় সেটা 500 টাকা কেজি। তাহলে 500 টাকা কেজি আপনার শুল্কায়নে হয়েছে, কিন্তু 100 টাকারটা 500 টাকা। আপনি 500 টাকা কেজিটা কিনে এনে 500 টাকায় শুল্কায়ন করেন, দেশের জন্য করেন, সেইটা আপনি 1500 টাকা আবার বিক্রি করেন। তাহলে ভালো জিনিসটা আমরা জাতি পাচ্ছি, কৃষকও 1500 টাকা দিয়ে ভালো কীটনাশকটাই। সেক্ষেত্রে তো অল্প ব্যবহার করলেই পোকামাকড় মরবে বেশি, স্বাস্থ্যকর খাবারও পাওয়া যাবে, ইফেক্টিভ। এবং আমরা সেটা করছেন না কেন? আমার এই পরিবেশ, সে একটা ভয়াবহ চক্র ভাই, ঘন্টার পর ঘন্টা বলতে হবে। আমি গতকালকে যে সচিব স্যারের সঙ্গে দেখা করে এসেছি, আমি কিন্তু খুব ডিসহার্টেন হয়ে ফিরে এসেছি। উনি যদিও ভালো কথা বলেছেন, কিন্তু আমি হতাশ। সচিবরা কি কোনো খারাপ কথা বলে? আপনিও তো অতিরিক্ত সচিব ছিলেন, খারাপ কথা বলতেন? সরি ভাই, সরি, ওইদিকে আমাকে টানিয়েন না প্লিজ, কারণ আমি নিজেও খুব ফেড আপ। আমলা বলতে, আমি আমলাদের বিরুদ্ধে সবসময় লিখি, আমলাতন্ত্রের বিরুদ্ধে সবসময় লিখি, কারণ আমি দেখে এসেছি। আমি নিজেও আমলা বলি না, তো আমি আমলা হতে পারি নাই, ওটার আবার আলাদা অনেক কিছু আছে। ঠিক আছে, যাই হোক, কিন্তু এখন ওখানে যে এমবার্গো যদি দেন, আমরা বললাম যে টেস্ট করে ঢুকবে, এটা তারা মানলো না, এখন পর্যন্ত কিন্তু মানে নাই, টেস্ট ছাড়া কীটনাশক ঢোকে। আমরা সেকেন্ড অপশন দিয়েছিলাম সেই সময়, যে সাপ্লায়ার্স, অর্থাৎ বিদেশে যে কনসাইনমেন্টটা পাঠাবে, তারা বলবে যে এখানে কোনো হেভি মেটাল নেই, মানেনি। এই আমদানিকারক প্রায় 1 লাখ মেট্রিক টন ডিক্লারেশন দিবে, যদি আমরা খুঁজে পাই তখন ক্ষতিপূরণ চাইবো। প্রায় প্রত্যেকটা সার্টিফিকেশন এরকম ইম্পোর্টের সঙ্গে থাকে, কিন্তু কীটনাশকের সার্টিফিকেশন ইম্পোর্ট সরকারি তরফ থেকে করা হয়নি, এবং আমদানিকারকরা এইটা মানেনি। তাহলে আমাদের এই পথটাকে যদি আমরা কীটনাশক ঠিক করতে যাই, তাহলে 2টা রাস্তা। একটা হচ্ছে টেস্ট আনার পরে প্রত্যেকটা টেস্ট করতে হবে। আচ্ছা, সার কিন্তু প্রত্যেক কনসাইনমেন্ট টেস্ট হয়। মজার ব্যাপার দেখেন, সার টেস্ট ছাড়া আপনি ঢুকাতে পারবেন না, 3টা ল্যাবে পাঠানো হয় প্রত্যেকটা কনসাইনমেন্ট, কিন্তু কীটনাশক রাজি না, কীটনাশক টেস্ট করা যাবে না। পিকুলিয়ার, ইউ ক্যান ইমাজিন, কোনো সরকার এটা ইম্পোজ করতে পারে নাই। এই যে আমি যুদ্ধ এখনো, আমি আবার বলছি, গতকাল এই কারণে আমি সচিব স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম, আমার এখন প্রয়োজন ছিল না, আমি তো অবসরপ্রাপ্ত একজন মানুষ। এটা একটা অদ্ভুত হবে না, যে এখনো হবে না। আর একটা রাস্তা বলি, হয় ওখানে এমবার্গো দেওয়া, সাইমালটেনিয়াসলি ঔষধ শিল্পের মতো আমাদের দেশে কীটনাশক যাতে উৎপাদন হয় এবং রপ্তানিমুখী শিল্পে পরিণত করা যায়, সে চেষ্টাও কিন্তু সরকারের আছে।
মজার ব্যাপার হচ্ছে কীটনাশক সরকার বাংলাদেশে উৎপাদন হচ্ছে। এখন ধরেন লাইসেন্স আছে কত জানেন? আমদানি এই কীটনাশকের লাইসেন্স আছে 12,000 লাইসেন্স। উৎপাদনের লাইসেন্স, আমদানি আমদানি লাইসেন্স 12,000। 4,000 আছে এখন আবেদনকারী পেন্ডিং। সারা পৃথিবী মিলিয়ে বোধহয় 12,000 আপনি লাইসেন্সই সারা পৃথিবীতে পাবেন না। তাহলে উৎপাদন হচ্ছে সামান্য। তাহলে আপনি 12,000কে কন্ট্রোল করতে পারবেন 1 লাখ মেট্রিক টন সহজ হবে? নাকি এখানে যদি আচ্ছা। উৎপাদন হয়? একটা জিনিস জানি, সারা বাংলাদেশে এই বাৎসরিক কীটনাশকের চাহিদা কত টন? এটা কি আপনার জানা আছে? এনবিআর এর রিপোর্ট আমার কাছে যেটা ছিল বাৎসরিক 1 লাখ মেট্রিক টন আসে। আচ্ছা। আর কৃষি দপ্তর আমরা উৎপাদন করি কত? আমাদের এখানে তো আমাদের কিছু হয়। উৎপাদন সামান্য 5 to 10 90% আমদানি। আচ্ছা, তাহলে আমাদেরকে উৎসাহ দিতে হবে উৎপাদনেও। আর একটা মজার ভয়াবহ ব্যাপার বলি সবার সামনে। আচ্ছা বলেন তো ভাই, এটা কলম, এইটা আমরা আমদানি করি সাপোজ। হ্যাঁ, সব করি না, কিছু কিছু করি। আমার হাতেরটা না আমদানি না করা। সেই প্রথম যুগে চান বা ঔষধ তখন শিল্প, আমরা সব আমদানি সব করতাম। আমদানি হতো না। আচ্ছা, যে কোনো পণ্য আমদানি হয় সেইটা যদি উৎপাদনে যায় জাতি বা এন্টারপ্রেনাররা, উদ্যোক্তারা, তাহলে সরকারের পলিসি কি হবে? সরকার সাধারণত তাদেরকে প্রণোদনা দেয়, তাদেরকে Yes. একটা কিছুটা সময় Incentives. পর্যন্ত তাদেরকে Incentives দেবে তো। হ্যাঁ, মানে আমাকে ডাইভার্ট করবে। সরকার নানাভাবে প্রণোদনা দেয়, প্রণোদনা কখনো দেবে, কর কমিয়ে শুল্ক- দেয়, শুল্ক কম কখনো থাকবে, শুল্ক কমিয়ে দেয়, রেয়াত কখনো থাকবে, রেয়াত দেয়, কখনো বিক্রির উপরে একটা Yes, বা yes, রপ্তানির yes. উপরে একটা টাকা Yes, যোগ করে yes. দেয়। এবার কীটনাশক কাহিনীটা শুনবেন। গত সরকার, সরি আমি সরকার ওই যে বলতে গেলে আবার না না, আপনি আবার সরকারে বিপদে না কাজ পড়ি। করেছেন, এই জিনিসটা তো সরকারি। আচ্ছা, এটা অনুমতি দেয় সরকার, আমদানি হয় সরকারের মজার মাধ্যমে। বিষয় শোনেন, গত সরকার ইন্টারিম গভর্নমেন্টের সময় এই আমদানি কীটনাশক ইনট্যাক্ট, মানে এই যে নিম্নমানের হেভি মেটাল, আরো মজার ব্যাপার আছে, কীটনাশক শুধু হেভি মেটাল না, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই, জানেন থাকতেই পারে। ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম আছে এগুলো। তাহলে এই নিম্নমানের জিনিসটা আমি আনছি, এই যেখান থেকে আনি না কেন এইটার ডিউটি হচ্ছে 5 to 10% আচ্ছা, অনলি করলো। আর উৎপাদনের জন্য র ম্যাটেরিয়াল যদি আপনি আমদানি করেন তার ডিউটি হচ্ছে 58%। তার মানে আমাদের এখানে যাতে না করা যায়। আপনি বলেন বাংলাদেশে এটা একটা কে করলো? রেফারেন্স, এটা আমাদের এই সদ্যপতিত ইউনূস সাহেবের সরকার। গত সরকার। এবং মজার বিষয় ওনাদের হচ্ছে, যুক্তিটা কি ছিল যে আচ্ছা মজার বিষয় শোনেন, মজার বিষয় হচ্ছে আমি কেন কীটনাশক নিয়ে বলছি। তার মানে আমি 100 টাকার কীটনাশক নিয়ে আসলে সেটাতে আমি ট্যাক্স দিব 10 টাকা, আর ওই জিনিসই যদি আমি বাংলাদেশে উৎপাদন করতে চাই তাহলে 100 টাকার পণ্যে ট্যাক্স দিব 58 টাকা। 37 থেকে 58। কোন ইনগ্রিডিয়েন্টস, এটাকে বলে এআই, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস, এই এআই কোনোটা 90% করছে। আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে বাণিজ্য সাহেবের কি নিজের কীটনাশক শোনেন আমদানির না, লাইসেন্স শোনেন না, আছে? শোনেন, সেটার জন্য আবার অন্য লাইনে যেতে হবে। আচ্ছা, গত সরকারের অর্থমন্ত্রী মহোদয় 24-25 সালের বাজেটে উনি ডিক্লেয়ার করলেন যে ঔষধ শিল্পের মতো ডেফিনেটলি একটা ভালো প্রোগ্রাম, এখানেও কীটনাশক ওষুধ চলবে। শিল্পের মতো কীটনাশক যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ হই এবং রপ্তানিমুখী ভালো মানের কীটনাশক তো একটা কীটনাশক ঔষধই। করা হয়। এই জন্য তাদের শূন্য শুল্কায়নের প্রস্তাব করা হলো। ওনার বাজেট বক্তৃতার কোট হচ্ছে এইটা, প্রস্তাব করা হলো। তো প্রস্তাব হলে যেটা বাস্তবায়িত হবে। আজ পর্যন্ত আমি নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, এই কারণে এখনো গতকালকে সচিব স্যারকে বলে আসছি যে স্যার এই ঘটনা আপনি ভালো করে জানেন, উৎপাদনের দিকে করেন, থ্রাস্ট ক্রিয়েট করেন, তা আমদানিকারকরা উৎপাদনে যাক, সমস্যা কি আছে, আপনি ডিউটি কমায় আনেন। তো এখন মজার বিষয় হচ্ছে এইটা বলার পরেও গত সরকারের অর্থমন্ত্রী মহোদয় এইটা বলার পরেও ওই চিঠিটা নিয়ে, ওই মানে বক্তৃতার ওই কোট নিয়ে আমি নিজে চিঠি দিয়েছি অর্থমন্ত্রী মহোদয়কে আবার, এবং এনবিআর চেয়ারম্যান মহোদয়কে নিজেই চিঠি দিয়েছি, ফেসবুকে লিখেছি। মিটিংয়ের পর মজার বিষয় শুনেন, মিটিংয়ের পর মিটিং হয়েছে কিসের? এআই মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস শুল্ক কমানোর জন্য, এই যে 58% থেকে কমানোর জন্য। এনবিআর একাধিক মিটিং করেছে, অসংখ্য মিটিং করেছে, ফলাফল জিরো। আজকে সাইন করবে, কালকে সাইন করবে, চলছে। বাণিজ্য মন্ত্রণালয় একাধিক মিটিং করেছে, ফলাফল জিরো। কৃষি মন্ত্রণালয় একাধিক, কিন্তু শুল্ক শূন্য তো করে অর্থ মন্ত্রণালয়। হ্যাঁ জিরো, সব জিরো।
অর্থমন্ত্রী মহোদয় ওই চিঠি আমি তার পিএস এর হাতে দিয়েছি, পিএসকে বলেছি স্যারের হাতে দিয়ে আমাকে জানাবা, তার হাতে দেওয়া হয়েছে। এখনো শুল্ক শূন্য হয় নাই। ওটা তো গত সরকার গেছে, এবার আসেন বর্তমান সরকার। এই যে সামনে বাজেট মিটিং, আমরা এই জায়গাতে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসবো। Thank you. আমরা এই আলোচনার এই জায়গাতেই থাকবো যে শুল্কের অবস্থা আসলে কি, কেন আমরা এখানে উৎপাদন করতে পারছি না না, জাতির জানা উচিত, এবং ডেফিনেটলি কেন আমরা এখানে উৎপাদন করতে পারছি না, অথচ নিম্নমানের কীটনাশক বিদেশ থেকে আনছি। Definitely. আমরা এই প্রশ্নের জবাব খুঁজবো একটি ছোট্ট বিরতির পরে। কীটনাশক খুবই প্রয়োজনীয় বিষয় উৎপাদনের জন্য, এবং কীটনাশক এমন হতে হবে যাতে সেটা পরিবেশ বান্ধব হয়। যদি উপকারী পোকামাকড়ও কীটনাশক মেরে ফেলে তাহলে কিন্তু পরিবেশের বড় বিপর্যয় হয়, কেননা পোকামাকড় কিন্তু আবার পাখির খাবার, পোকামাকড় আবার একে অন্য কেউ খায়, এবং পোকামাকড় সব মেরে ফেলাটা আবার কোনো বুদ্ধিমানের কাজও নয়। কিন্তু এই বিষয়গুলিকে আসলে আমরা বুদ্ধির সঙ্গে দেখছি। বিরতির পর উত্তর খুঁজবো মাহবুব কবির মিলনের কাছে। দেখতে থাকুন চলমান। আমরা ফিরে এলাম আবারও চলমানে, নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন, এবং আজকে আমরা খুবই একটা বিষাক্ত বিষয় নিয়ে কথা বলছিলাম একটু আগে। কীটনাশক, খাদ্যে বিষ, খাদ্যে ভেজাল, খাদ্য নিয়ে আমাদের অনেক ধরনের শঙ্কা, আতঙ্ক। খাদ্য প্রতিদিনই গ্রহণ করতে হবে, কেননা বেঁচে থাকার জন্য খাদ্য ছাড়া তো আর কোনো বিকল্প নাই মানুষের সামনে। কিন্তু সেই খাদ্যের মধ্যে যদি বিষ থাকে তাহলে ধীরে ধীরে ওই খাদ্যই আমাদেরকে দ্রুত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমরা কীটনাশকে ছিলাম, আপনি বলছিলেন যে একটা সিন্ডিকেট আছে এবং এই কীটনাশক কিছুতেই পরীক্ষা করানো যাচ্ছে না, এবং এই কীটনাশকের আমদানিকেও ঠিক একটা যুক্তিসঙ্গত পর্যায়ে নিয়ে আসা যাচ্ছে না। তো আমাদের করণীয়, আপনি বলেছিলেন যে সঠিক কীটনাশক আনতে হবে, দাম বেশি হলেও। তো উৎপাদন মূল্য বেড়ে যাবে, অনেকে বলে তাহলে তো খাবারের দাম বাড়বে, এটা একদল লোক বলেন। আরেক দল লোক বলেন যে কীটনাশক যদি কম দেই তাহলে তো আবার পোকামাকড় ফসল খেয়ে ফেলবে, তাহলে উৎপাদন কমে যাবে। মানে নানান যুক্তি কিন্তু আছে। আপনি আমাদেরকে বলেন যে কীটনাশক যদি আসল কীটনাশক নিয়ে আসি তাহলে আমাদের কি কি উপকার হতে পারে, এবং এই শুল্ক শূন্য করার ক্ষেত্রে মূল বাধাটা কারা দিল? ধন্যবাদ ভাই। আমাদের দেশে ভালো কীটনাশক তৈরি হতো, যেমন আমরা ভালো ওষুধ তৈরি করছি। ধন্যবাদ। আমি একটু ফিরে আসি। সেটা হচ্ছে যে আমাদের ফুড সেফটি যে ধ্বংস হয়েছে, ফুড সেফটি চেইনটা, এটা 80% দায়ী অনলি কীটনাশক। আচ্ছা, তার মানে মূল শত্রু কীটনাশক। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অনেকে এটাকে পেঁচায়, মানে তেনা পেঁচায়। সেটা হচ্ছে যে হ্যাঁ আপনারা তো কীটনাশক, আপনারা কি বন্ধ করতে চান? কীটনাশক ছাড়া কি? কীটনাশক বন্ধ করতে কে চাইবে? তারা বলে এইটা যে কীটনাশক, এই 20 কোটি মানুষকে কীটনাশক ছাড়া আমরা বাম্পার ফলন করব কি করে? আমরা কখনোই বলি না যে কীটনাশক কমানো হোক বা কীটনাশক ছাড়া উৎপাদন, ভালো কীটনাশক। আর যদি কেউ আপনার কীটনাশক ছাড়া ভালো জিনিস করতে পারে, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু উৎপাদন কমবেই। তো কাজে 80% দায়ী কীটনাশক, আর কীটনাশক বাদ দেওয়ার কোনো প্রয়োজন বা প্রয়োজনীয়তা নেই। আমরা বলছি ভালো কীটনাশক হতে হবে, সেটা বাংলাদেশে বেশি উৎপাদিত হোক। কীটনাশক মাস্ট বি পিওর। এখানে কিন্তু একটা কথা আছে, কীটনাশক বিষ কিন্তু পিওর বিষ, তার মানে সেখানে হেভি মেটাল বা কোনো অপদ্রব্য থাকতে পারবে না। কীটনাশক ভেজাল হতে পারবে না, এটা আইনেও আছে, কীটনাশক আইনেও আছে। যতটুকু দেওয়া হবে পরিপূর্ণভাবে কাজ করবে। সমস্যাটা এবার শোনেন, ভয়াবহ ব্যাপারটা বলি, তারপরে আমি ডিউটিতে আবার আসছি। সেটা হচ্ছে যে এই যে ভেজাল এবং নিম্নমানের কীটনাশকগুলো আনা হয়, আপনি ফিল্ডে যান, গেলেই তাহলে বুঝতে পারবেন। এই যে পোকামাকড় যে মারতে পারে না এখন আর, কারণ এগুলোর এই এফিসিয়েন্সি এত খারাপ নিম্নমানের আনতে। এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান, এবং তাদের প্রোটোকল হচ্ছে তারা বছরে কীটনাশক মার্কেট থেকে তুলে নিয়ে আসে, টেস্ট করে। তাতে দেখা গেছে যে প্রায়, আমার এটা মনে নেই, সম্ভবত 40% ভেজাল কীটনাশক। তো সেটা তো সরকার জানেন, তাহলে সেই কীটনাশকগুলি বাজার থেকে তুলে নেন না কেন? ওষুধ যদি ভেজাল হয় বাজার থেকে তুলে নেওয়া যায়, এবং ঔষধে যদি ভেজাল থাকে ওষুধ কোম্পানির শাস্তি হয়, এবং সেই ওষুধ বাজারে বিক্রি করতে দেওয়া হয় না। তাহলে কীটনাশক তো একই ধরনের বিষয়। আমরা পোকা মারার জন্য এক ধরনের ওষুধই তো ব্যবহার করছি। তো যে ওষুধ কাজ করে না সেই ওষুধ পোকাকে দেওয়া হবে, তাহলে তো অর্থের অপচয়। কোনো কীটনাশক শুধু পানি বোতলের মধ্যে, আচ্ছা, একটু গন্ধ থাকে নিশ্চয়ই, মেসাকার ভাই, একটু সুগন্ধি যোগ করে দেয়। আমি জানি না, তাদের রিপোর্টে আছে। কীটনাশকের তো গন্ধ আছে। আমরা ছোটবেলায় কীটনাশকের বোতল খুললে আমি জানি না কোন কেমিক্যাল দেয়, আমি দেখিনি যে পানি পাওয়াটা কিভাবে ওটা কীটনাশক হচ্ছে, কিন্তু তাদের রিপোর্টে আছে, এটা তো ডকুমেন্টারিলি আছে তাদের কাছে। এখন কথা হচ্ছে যে এই টেস্টগুলো তারা প্রতি বছর করে, তারা জার্নাল পাবলিশ করে, তাদের বই আছে। এই বইটা
কৃষি মন্ত্রণালয় বা কৃষি অধিদপ্তরে যে এই যে উইথড্রল বললেন, তাদেরকে পানিশমেন্ট দেওয়া, এই দেওয়া সেই দেওয়া, ভাই আমি হতাশ। বা আমদানিকারককে ব্যান কোনো করা। কাজ হয় না, কোনো কাজ হয় না। যারা তো test যারা করে- ওখানে বসে আছে যারা তারা test বেতন করে, নেয় তারা না? টেস্ট করে। যাদের টেস্ট করার কথা বা যাদের এই কাজগুলি করার কথা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলেন অথবা এই বাণিজ্য মন্ত্রণালয় যারা আমদানির সাথে জড়িত কিংবা কাস্টমসে যারা, তারা বেতন নিচ্ছেন না। ভাই আমরা একটা ম্যাসাকার জাতি। আমি ফুড সেফটিতে যখন ছিলাম তখন তো দেখেছি। মজার বিষয় হচ্ছে কোনো রিসার্চ পেপার, কোনো অ্যাকশন হয় না। কোনো রিসার্চ পেপারের আজ পর্যন্ত কোনো অ্যাকশন এই ফুড সেফটি রিলেটেড, এই যে এইসব খাদ্যে মানে যে কোনো কন্টামিনেশন, এগুলো রিসার্চ পেপার যারা রিসার্চ করে, ল্যাব করে, ওখানেই থাকে। তারা তাদের কনসার্ন মিনিস্ট্রিতে শুধু পাঠায়। আমি যখন ফুড সেফটিতে ঢুকলাম, ওগুলো তারা কি করেন? সাহিত্যের মতো ভাই পড়ে টেবিলের নিচে, ও টেবিলের নিচে রেখে দেন। ও আর জীবনেও কোনো মন্ত্রণালয়, নেভার এভার কোনো মন্ত্রণালয় দেখাতে পারবে না বিজ্ঞান, যেমন ধরেন BCSIR, এই সায়েন্স ল্যাব, হ্যাঁ, হ্যাঁ। তারা কি বিজ্ঞানের আন্ডারে না? হ্যাঁ। বিজ্ঞান মন্ত্রণালয় বলুক তো যে BCSIR যে টেস্টগুলো করে এবং যে রিপোর্ট সাবমিট করে, অথবা এনার্জি কমিশন, ওটা কি অ্যাটমিক এনার্জি কমিশন, তারা তো এই তারা কিন্তু অনেক মন্ত্রণালয়ের গবেষণা আন্ডারে। করে, তারা তারা কিন্তু অনেক প্রচুর গবেষণা করে। হাজার হাজার গবেষণাপত্র আছে। আমি হতবাক হয়ে গেলাম যখন খোঁজ নিলাম আপনারা যেই, কারণ আমি ওই রেজাল্টগুলো না, আমি এত এম্পাওয়ার্ড হয়েছি তারা তো কি করে। খাদ্যকে জীবাণুমুক্ত করার জন্য ভাই, রেডিয়েশনের শান্তিপূর্ণ ব্যবহারও করে। আমি এত তথ্য ইনফরমেটিভ হলাম কি করে? তাদের অবদান। প্রত্যেকটা ল্যাবে টেস্ট করে এই তার মানে আমাদের বিজ্ঞানীরা কাজ করছেন, অন্যরা কাজ করছেন ওই পর্যন্তই। তাহলে কিন্তু আপনি যারা food safety- সিদ্ধান্ত নেবেন তারা সিদ্ধান্ত নিচ্ছেন না। এই পর্যন্ত টেবিলের নিচে গায়েব, কেউ বলতে পারবে না, কোনো মন্ত্রণালয় বলতে পারবে না, কোনো তার আন্ডারের কোনো সংস্থা একটা রিপোর্ট রেডি করেছে, রিসার্চ করেছে, জার্নাল করেছে, পাবলিশ করেছে, আন্তর্জাতিক জার্নালে উঠেছে এবং সেইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি মাফ করবেন যে আমি বলছি, যখন আমরা ফুড সেফটিতে ছিলাম একমাত্র আমরাই এই অ্যাকশনগুলো নিয়েছিলাম। ওই সময়ে বের হয়ে আসছি, ফিনিশ, কোনো রেকর্ড নেই। তো ফুড সেফটি অথরিটির তাহলে কাজ কি? তারাও বসে বসে বেতন একটু নেয়? পরে আসি, ও ধরতে হবে, ফুড সেফটি অথরিটিকে ধরতে হবে, জাতির সামনে আমি একটু তুলে ধরি। তো কীটনাশক নিয়ে কথা বলি, যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে ডিউটি, বর্তমানে এই যে সামনের বাজেট ধরাবার চেষ্টা করা হচ্ছে, মিটিংয়ের পর মিটিং, চিঠির পর চিঠি। গতকালকে আমি আবার বলছি কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারকে এইটা তুলে ধরলাম, স্যার ডিউটি কমাবার, আমার এই ঔষধ শিল্পের মতো এটাকে তুলে ধরেন। এরপরে আমি আর কথা বলতে চাই না। স্যার ভালো ব্যবহার করছে, স্যারের জ্ঞান আছে, ভালো জ্ঞান, কথা বললেন ভালো, কিন্তু আমি হতাশ, হবে না এটা। আচ্ছা, মজার বিষয় দেখেন, না, ভালো ভালো কথা বললে হবে না কেন? ভালো কথায় তো কিছু না হয় ভাই, হয় না। আচ্ছা, সরি টু সে, হয় না। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনার কীটনাশক পোর্টে এসে কোনো টেস্ট ছাড়া হ্যাঁ, ঢুকে যায়, হ্যাঁ, আবার কম শুল্ক দিয়ে বলেছি না? ঢুকে। হ্যাঁ, 5 to 10% ঢুকে যাচ্ছে। এইবার আসেন AI, আপনি দেশে কীটনাশক বানাবেন, এই AI Active ingredient, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, কার্যকরী উপাদান। ভাই কার্যকর উপাদান। তাহলে আপনি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকে এই উপাদানটা টেস্ট করলেই তো ওর ব্যাচ বাই ব্যাচ আপনি ধরে ফেলতে পারেন। আইন করছে কৃষি মন্ত্রণালয় এবং কৃষি ডিপার্টমেন্ট। কি আইন করছে জানেন? কি সেটা? AI আনলে জাহাজ যখন বাইরে থাকবে, মাল নামে নাই, তখন উৎপাদককে এই কৃষি মন্ত্রণালয়ে আবেদন করতে হয় NOC-র জন্য। কীটনাশক আমদানিতে কিন্তু কিছু লাগে না, কথাটা মনে রাখবেন। আনছেন এবার AI আমদানি না, যে জিনিস দিয়ে কীটনাশক বানায়, যে বানায়, সেইটার জন্য NOC-র জন্য কৃষি মন্ত্রণালয়কে লিখতে হয়। কৃষি মন্ত্রণালয় ওই চিঠি পাওয়ার পর তারা একটা কমিটি গঠন, মজার বিষয়, প্রত্যেকটা কনসাইনমেন্টে কমিটি করে, আলাদা আলাদা কমিটি। হ্যাঁ, ফিক্সড কমিটি নাই, প্রত্যেকটা কনসাইনমেন্টে তারা চিঠি দেবে, বাহ। 3-4 জনকে কমিটি করে DAE কে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, মানে প্রতি জাহাজে একটা করে কমিটি। প্রত্যেক জাহাজে একটা করে কমিটি। এই কমিটি কি করে জানেন? আপনার ফ্যাক্টরি আছে না, হ্যাঁ। আপনি তো সারা বছর উৎপাদন ওখানে কি করতেছেন, চা নাস্তা খায়? ভাই ওটা আমাকে কেন ওইদিকে নিয়ে যাচ্ছেন? আমি আগের কথাটা পর্যন্ত আমাকে বলতে দেন, মানুষকে তো জানতে হবে এই জিনিসগুলো। মজার বিষয়, জাতি আমরা কিভাবে চলি, কি যুদ্ধটা আমি করতেছি জাতি বুঝুক। কমিটি যায়, তো কমিটি যায়, তাদের নালা নর্দমা ঠিক আছে কিনা, তাদের ETP ঠিক আছে কিনা। আরে ভাই, আগের কনসাইনমেন্টে তো ETP ঠিক ছিল, আপনি তো দেখে গেছেন। এগুলা দেখে এই রিপোর্ট একটা রিপোর্ট একটা মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তখন NOC দেয় যে হ্যাঁ, এবার আপনি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস পোর্ট থেকে খালাস করতে পারবেন। এইটা কত টাইম লাগে জানেন?
এই জাহাজ আসার পরে এই যে আবেদনটা করলো, না, আমি 20, কি করে 25, জানবো? 30 দিন, এবং প্রতিটা কনসাইনমেন্টে আমদানিকারককে এআই বাবদ ওই যে ওয়ারফেরেন মানে ওই যে গোডাউন ভাড়া পোর্টকে দিতে হয় 10, 20, 30, 40 লাখ টাকা প্রত্যেকটা কনসাইনমেন্ট। মানে এই ব্যবসা উৎপাদন যেন আপনি না করেন তার জন্য প্রতিটা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে করে রাখা হয়েছে। তো তাহলে মানুষ মাশাআল্লাহ। উৎপাদন করে কিভাবে? করে যাচ্ছে বাধা। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, একটা দুইটা 10% করে, তো তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কত লস দিচ্ছে, জিজ্ঞাসা করেন। কিন্তু উৎপাদন করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, অনলি 10%। তাহলে আপনারা তাদের কীটনাশকটাও টেস্ট করেন। আচ্ছা, আমি সবাইকে বলি ফরগেট অ্যাবাউট কীটনাশক, এই শব্দটা আনিও না। একটা কলম ধরো, তাহলে একটা কলমে আমদানি শুল্ক 5 to 10। এই কলমটা আমি বানাবো, আমি এইটার ম্যাটেরিয়ালস আনবো, এই নিবের ম্যাটেরিয়ালসটা আনবো, আমি কালি আনবো, সেখানে আপনি ডিউটি করে রাখবেন আমার 50%। সেটা তো আমরা আলাপ করলামই। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো কাজে আমার 80% যেটার এটা জন্য শেষ হলো। দায়ী। এখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি করে? আচ্ছা, এইবার ফুড সেফটি অথরিটি, ওকে, আমরা একটা জিনিস বুঝলাম এই পর্যন্ত এসে, আমরা একটু দর্শকদেরকে জানিয়ে দিই যে আমরা বুঝলাম যে কীটনাশক আমদানি করলে খরচ কম, কিন্তু এখানে বানাতে গেলে খরচ বেশি। আমদানি করা কীটনাশক ভেজাল থাকে, আর এইখানে বানানো কীটনাশক সেটা যাতে ভেজাল না থাকে সেই জন্য যে কার্যকর উপাদান আমদানি করলে সেটার জন্য কমিটি বানিয়ে সেটাকে এমন দেরি করানো হয় যে 40-50 লক্ষ টাকা শুধু গুদাম ভাড়া দিতে হয়, আরো আছে, এবং তারপরে আরো নানান ধরনের ঝামেলা হওয়ার পরে একদম এইটা বেরিয়ে আর তখন আর প্রতিযোগিতামূলক পর্যায়ে থাকে না। ফলে দেশীয় উৎপাদিত উৎপাদনে আর যাবে না কেউ। দেশে উৎপাদিত কীটনাশক দেখা যায় যে প্রতিযোগিতা আর টিকতে পারে না। অর্থাৎ এটা এক ধরনের ইচ্ছাকৃত Definitely একটা উপায়, যার মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে, আমাদের খাদ্য নিরাপত্তাকে 80% বিঘ্নিত করা ধ্বংস হচ্ছে, করে কারণ এই রাখা সবকিছু তো খাদ্য নিরাপত্তার হ্যাঁ। সাথে সম্পৃক্ত। এই 80% ধ্বংস করে রাখা হয়েছে। এখন আমাদের একটা বিরতি নিতে হবে। টেলিভিশনে অনুষ্ঠানে নিরাপত্তা হচ্ছে বিজ্ঞাপন, চলেন একটু দেখে আসি। বিরতি শেষ হলো, ফিরে এলাম চলমানে এবং কথা বলছিলাম খাদ্যে বিষ এবং বিষ আমদানি, অর্থাৎ পোকা মারার জন্য যে বিষ আমরা আনি। পোকা মারতে চাই কেন? খাদ্য বিষ উৎপাদন করবো সেই আশায়, অথচ এমন বিষ আনি যেটা দিয়ে পোকা মরে না, উল্টো খাদ্যে অভাব দেখা দেওয়ার সমস্ত অবস্থা তো তৈরি হয়। যে খাদ্য উৎপাদিত হয় সেই খাদ্য খেলে আবার আমরা মরে যাই। খুবই একটা বাজে অবস্থা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কথা তো ছিল তারা আমাদেরকে নিরাপদ সব খাদ্য দিবেন, তারা পারেন না কেন কিছু, বা আছেন কি করতে? হ্যাঁ, 13 সালে করা হয়েছিল। এক সময় আমার একজন শিক্ষকও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ছিলেন, আমাদের মনির স্যার সম্ভবত, ডাক্তার সাহেব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ না তো। ছিলেন না? না, না, আচ্ছা, না, বলেন তাহলে। ওখানে ফুড সেফটিতে কোনো চিকিৎসক ছিলেন না। আচ্ছা, এটা করা হলো ভালো উদ্দেশ্যে করা হয়েছে, ফুড সেফটি অথরিটি। আচ্ছা, জগতের সব দেশ, পৃথিবীর সব দেশই একদিন অন্ধকারাচ্ছন্ন ছিল। ডেফিনেটলি এটা তো সব কমন সেন্সের ব্যাপার। কিভাবে তারা উঠলো? জাতিগত উন্নয়ন বাদ দেন, ফুড সেফটি এনশিওর করেছে কিভাবে? তো সেই প্রসেস তো আমরা ফলো করলেই পারি। সেম জিনিস পৃথিবীর প্রত্যেকটা দেশই কি করা হলো, একটা করে স্ট্রংগেস্ট একটা ডিপার্টমেন্ট করা হলো, ফুড সেফটি অথরিটি, বা এক এক দেশে এক এক নাম। যেমন আমরা ইউএসএফডিএ, তো ইউএসএফডিএ, কানাডা, ইউ, তারপরে দক্ষিণ কোরিয়া বলেন, চায়না বলেন, সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, মায়ানমার বলেন, ভিয়েতনাম বলেন, পৃথিবী থাইল্যান্ড বলেন, প্রত্যেকটা দেশেরই ফুড সেফটি অথরিটি একটা স্ট্রং এবং স্বাধীন, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে, স্ট্রং এবং স্বাধীন এবং শক্তিশালী একটা সংস্থা। যেমন ইউএসএফডি এর একজন অফিসারকে স্বয়ং প্রেসিডেন্ট পর্যন্ত ভয় পায়, আমেরিকান জনগণ তো আছেই। তো তাহলে আপনার পলিসিটা কি, ভিউজটা কি, যে আইডিওলজিটা কি, যে একটা স্বাধীন ডিপার্টমেন্ট করতে হবে, কারণ কেউ কথা শোনে না। কথার কথা ধরেন, যখন অব্যবস্থা থাকে, অব্যবস্থাপনাটা আছে কি করে? যখন ম্যাসাকার নামে কেউ কথা শোনে না, আইনের প্রতি কারো রেসপেক্ট নেই, না মানুষের না সরকারি দপ্তরগুলো, তখনই একটা অথরিটিকে রেজ করা হয়। এটা হচ্ছে ইতিহাস, এবং ইতিহাস থেকে দেখা যায় যে প্রত্যেকটা দেশ সুফল পেয়েছে এবং ফুড সেফটি এনশিওর করেছে তারা। হ্যাঁ, সেখানেও যে আপনার সেফটি মাঝে মাঝে যে ব্রিচ হচ্ছে না তা না, কিন্তু সেটা দুর্ঘটনা। আর আমাদের অনিরাপদ খাদ্যই হচ্ছে ঘটনা। নিরাপদ, আমি তো বলি সবসময়, সবাইকে বলি যে একটা নিরাপদ খাদ্য আছে এই দেশে, আমাদের দেশের কোনো সরকারি সংস্থা এটা বলতে পারবে না যে একটা খাদ্য নিরাপদ। আচ্ছা,
তাহলে আমরাও সেই লক্ষ্যে ফুড সেফটি অথরিটি তৈরি করলাম। দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, স্বাধীনতার পরিবর্তে ফুড সেফটি অথরিটিকে দেওয়া হলো ফুড মিনিস্ট্রির আন্ডারে। কথাটা কিন্তু শুনতে অনেকে একটু কনফিউজড হয়ে যাবেন যে এটা তো ভালো কথা, খারাপ কি হয়েছে? ফুডের আন্ডারে, ফুড মিনিস্ট্রির আন্ডারে ফুড শব্দ আছে, তার আন্ডারে ফুড সেফটি অথরিটি। নো, ফুড মিনিস্ট্রির কাজ হচ্ছে ধান চাল উৎপাদন, আমদানি এবং সেটার ব্যালেন্স করা, গুডাউন আউট করা, এবং এই যে মানে খাদ্যের নিরাপত্তা আর সেফটি কিন্তু আলাদা জিনিস, ওটা হচ্ছে সংখ্যাগত। ফুড মিনিস্ট্রির কাজ হচ্ছে ধান চাল গমের সংখ্যাগত স্ট্যাটিস্টিক্যাল ডাটা এবং সেটার ম্যানেজমেন্ট, সেটার প্রোটোকল, সেটার আন্ডারে দেওয়া হলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে। এইটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা এই ডিপার্টমেন্টটাকে ধ্বংস করার বা ধ্বংস হয়ে যাওয়ার। তাহলে আমাদেরকে প্রথম করণীয় হচ্ছে এটাকে একটা স্বাধীন এবং শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে তোলা। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে, আইনে আছে ফুড সেফটি অথরিটি 16-17টা মন্ত্রণালয় এবং সংস্থাকে নিয়ে কাজ করবে, তাদেরকে নির্দেশনা দেবে। অর্থাৎ যেমন ধরেন এই যে কীটনাশক, আমরা কি ফুড সেফটি অথরিটিকে চিঠি দিলাম কেন? কি চিঠি দিয়েছিলাম? যে টেস্ট ছাড়া কোনো কীটনাশক ঢুকতে পারবে না এবং সাপ্লায়ার সার্টিফিকেশন লাগবে। এইটা কিন্তু তারা করছে না বলেই ফুড সেফটি অথরিটি থেকে, কারণ পুরো ফুড চেইনটা কিন্তু ফুড সেফটি অথরিটির কাজ। কোনো জায়গায় ছিদ্র হলে, কোনো জায়গায় ব্রিচ হলেই ফুড সেফটি অথরিটি হস্তক্ষেপ করবে এবং নির্দেশনা দেবে যে ইউ হ্যাভ টু ডু, ইউ আর বাউন্ড টু ডু দিস, কারণ আইনেও আছে। তাহলে এই 16-17টা সংস্থা, সচিব আছে, মন্ত্রণালয়গুলো আছে, তারপর লাইভ স্টক আছে, যেমন ধরেন লাইভ স্টক, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক আছে, তারপরে ফিশারি আছে, মন্ত্রণালয়গুলো আছে। তো এখন তাহলে 16-17টা মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্টকে চালাবে কে? ফুড সেফটি অথরিটি, এই তো আইনেই আছে। হ্যাঁ, আচ্ছা, ফুড সেফটি অথরিটিকে দেওয়া হলো, স্বাধীনতা তো দেওয়া হলো না, আর ফুড সেফটি অথরিটির চেয়ারম্যানের পদমর্যাদা করা হলো একজন এডিশনাল সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, তাহলে এডিশনাল সেক্রেটারি এইবার যে এই বর্তমান সরকার, বিএনপি সরকার, বর্তমানে কয়েকদিন আগেই পোস্টিং দিয়েছে নতুন, আগের চেয়ারম্যান প্রমোশন নিয়ে চলে গেছেন, তিনিও এডিশনাল সেক্রেটারি ছিলেন, এবং বর্তমানে যা দেওয়া হলো 20 বছর, মানে 20 ব্যাচের একজন জুনিয়র মোস্ট এডিশনাল সেক্রেটারিকে পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যান হিসাবে। আমি জানি না উনি যে এখনও জয়েন করেছেন কিনা, এটা কিন্তু কথাটা মনে রাখবেন, একজন এডিশনাল সেক্রেটারি 20 ব্যাচের জুনিয়র মোস্ট। এবার আসেন এই 16-17টা ডিপার্টমেন্টের যতগুলো মন্ত্রণালয়, তাদের সচিব এডিশনাল সেক্রেটারির উপরে, অনেক উপরে, সিনিয়র এবং অনেক উপরে। এবার আসেন অধিদপ্তরগুলো, তাদের ডিজি, তাদের পদ হচ্ছে গ্রেড 1, এডিশনাল সেক্রেটারির উপরে। ডিএই বলেন বা অন্যান্য ডিপার্টমেন্ট যত আছে সবগুলো, বিএসটিএও আছে। এইখানে কিন্তু আর একটা ভয়াবহ ব্যাপার আছে, আমি যদি তার মানে এইখানে যিনি প্রধান, তার পদ অনুযায়ী তার যে অবস্থান সেটা অন্যান্য এই ধরনের প্রতিষ্ঠানের চেয়ে নিচে, অনেক নিচে। তাহলে নির্দেশনা দেওয়া তো দূরের কথা, উনি আসলে কিছুই করতে পারেন একটা না। ফোনও করতে পারেন না, একজন সচিবকে ফোন করারও ক্ষমতা নেই একজন এডিশনাল সেক্রেটারি, একজন ডিজিকে নির্দেশনা দেওয়ারও তার মানে ক্ষমতা নেই। খাদ্য আমদানির সময় ভেজাল খাদ্য আমদানি করলে একদম টোটালি লস্ট। উনি খাদ্য মন্ত্রণালয়ের সচিবকেও কিছু তার বলতে নিজের পারেন না, সচিব। আবার কৃষি মন্ত্রণালয়ের সচিবকেও উনি কিছু দিতে বলতে পারে পারেন না, না, পারে না, কোনো কোনো নির্দেশনা- সচিবকেও উনি কিছু বলতে না, পারেন না, কোনো- কারণ উনি নিজে তো এমনিতে অতিরিক্ত সচিব। একদম টোটালি লস্ট। তো তাহলে তো ফুড সেফটি একটা অথরিটি, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার কোনো জায়গায় হাত দিতে পারে না এবং কোনো টেস্টও করতে পারে না। আচ্ছা দেখেন তো করে কি বলবো, কি করে? এর আগের চেয়ারম্যান যিনি ছিলেন, যিনি পদোন্নতি পেয়ে চলে গেলেন, এডিশনাল সেক্রেটারি সচিব হয়ে গিয়েছেন, তিনি কোটি কোটি টাকা ব্যয়ে আধুনিক সব মেশিন কিনলেন, আধুনিক সব পরীক্ষা টেস্ট করার জন্য। হ্যাঁ, পরীক্ষা করার। ওনার অফিসের নিচের একটা ফ্লোর, ওই যে কন্টিনেন্টাল হোটেলের পিছনে যে এক্সটেনশন বিল্ডিং, ওইটা কিন্তু ফুড সেফটি অথরিটি অফিস, একটা ফ্লোর একদম টোটালি আধুনিক সব মেশিন দিয়ে ভরা। কোনো লোক নিয়োগ দেওয়া হয়নি, কোনো টেস্ট করার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, মেশিনগুলা পড়ে আছে। একজন মাত্র সায়েন্টিফিক অফিসার বোধহয় ডেপুটেশনে আসছেন, ওই একজনই বসে থাকেন, মেশিন চলে না। তো উনি কি করেন ওখানে? কি আমি জানি না, কোনো টেস্ট মোছেন মেশিন? আমি জানি না। তো এখন
আমার চেয়ারম্যান মহোদয়, এটা কিন্তু রেকর্ড আছে, আমার কাছে রেকর্ড আছে, ভিডিও অডিও সব আছে। উনি 2 বছর ছিলেন, 2 বছর সমানে বলে গেছেন যে আমার কোনো ল্যাব নেই, আমার কোনো ল্যাব নেই, আমি সরকারি বেসরকারি কোনো ল্যাবকে বিশ্বাস করি না। তাহলে আমি তাকে এক সেমিনারে ধরেছিলাম, আমার জুনিয়র অনেক, যে চেয়ারম্যান মহোদয়, কোনো ল্যাব সরকারি বেসরকারি ল্যাবকে বিশ্বাস করেন না, এটা ফুড সেফটি অথরিটি বলতে পারে না, তার কোনো রাইট নাই, কারণ ওটা সরকারি ল্যাব। বেসরকারি ল্যাবও এগ্রিডেটেড ল্যাব। সরকারি বেসরকারি ল্যাবকে বিশ্বাস করেন না, এইটা ফুড সেফটি অথরিটির চেয়ারম্যান কখনো বলতে পারে না। তাহলে তো ওদেরকে উইপ আউট করে দেন, সরকারকে চিঠি দেন, এই ল্যাবগুলো যেন তুলে দেওয়া হয়। আচ্ছা, নিজের ল্যাবও চললো না, বাইরেও দিলেন না, গেল। আচ্ছা, আমরা এখন একটা বিরতি নেব, বিরতির পর আবার আপনার কাছে আসব। আমরা এটাই সর্বশেষ বিরতি অনুষ্ঠানের, এরপর আমরা আবারও কথা বলবো। আমরা এখন ছিলাম যে খাদ্য নিরাপত্তার জন্য যাদের দায়িত্ব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তাদের আসলে তেমন কোনো ক্ষমতা নাই। তারা একটা ল্যাবরেটরি বানিয়েছেন যেটাতে কোনো লোক নাই, এবং একজন চেয়ারম্যান নাকি বলেছিলেন যে তিনি কোনো অন্য ল্যাবরেটরিকে বিশ্বাসও করেন না। তাহলে পরীক্ষাটা হবে কোথায়? দেখা যাক এইসব প্রশ্নের উত্তর আছে কিনা। আলোচনা যেখানে আছে তাতে এই আলোচনা আরো বহুদূর গড়াতে পারে। বিরতির পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম এবং আমরা কথা বলছিলাম খাদ্য নিরাপত্তা, খাদ্যে বিষ এবং এই খাদ্যে ভেজালি সবকিছু নিয়ে। আপনি একটু আগে বলছিলেন যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তেমন কোনো ক্ষমতা নাই, তো আপনি নিজেও তো এখানে ছিলেন, কিন্তু আমরা তো দেখেছি আরো অনেক কমিশন আছে এবং সেইখানেও এরা আছে এবং আপনি স্বাধীনতা চাইছেন। আপনি বলছেন ওরকম কমিশনের মতো স্বাধীন করে দিতে হবে। তো ক্ষমতা থাকার পরেও তো আমরা বহু কমিশনকে দেখি তারাও কার্যকর, তাহলে স্বাধীনতা নিয়ে লাভ কি? অবশ্যই আমি স্বীকার করছি, এবং স্বাধীন হলেও ডেফিনেটলি আর একটা যেটা বড় এম্বার্গো থাকে, যে স্বাধীনতা তখন আর প্রয়োগ করা যায় না, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফুড সেফটি এনশিওর করতে গেলে ডেফিনেটলি একটা স্বাধীন, সম্পূর্ণ স্বাধীন, শক্তিশালী ফুড সেফটি অথরিটি গঠন করতে হবে, যার চেয়ারম্যানের পদমর্যাদা হবে একজন সিনিয়র সেক্রেটারি পদমর্যাদার, হাইয়েস্ট পজিশনে থাকবেন, যার কথা শুনতে প্রত্যেক মন্ত্রণালয়, বাংলার আইনই আছে, প্রত্যেক মন্ত্রণালয়, সরকারি বেসরকারি, প্রত্যেক মানুষ, ব্যবসায়ী, প্রতিষ্ঠান, আমদানিকারক, সরকারি সংস্থা, লোকজন শুনতে বাধ্য। এবং এই অথরিটি যেহেতু পৃথিবীর প্রত্যেকটা দেশে সুফল পাওয়া গেছে, তাহলে সেই রকম একটা কর্তৃপক্ষ গঠন হলে ডেফিনেটলি আজ হোক কাল হোক সুফল পাওয়া যাবেই। এখন আপনার প্রশ্নে আসি, বা এই প্রশ্নটা অনেকেই করে, স্বাধীনতা দিয়ে লাভ হবে কি? বসাবেন তো আপনাদের লোকজন। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে, না ধরেন যে ওই যে আমদানিকারক যারা কীটনাশক, তাদেরই কোনো শালা দুলাভাইকে নিয়োগ দিয়ে দিল, নট আনলাইকলি হতে পারে, প্রোভাইডেড এই জিনিসটা তাহলে আপনাকে মেনটেন করতে হবে। সেখানে এমন লোক দেয়া লাগবে, এমন লোক যার মাথা কেনা কখনো যায় না, যাবে না, যার মাথা কখনো নত হবে না। খুঁজে বাইর করেন, সে তো আমি বলতে পারবো না ভাই, খুঁজে বাইর করেন। এখন দলদাস, অর্থদাস, হ্যাঁ, এখন আপনি যদি দলদাস দেন, দলদাস নিয়োগ দেন, স্বাধীন করলেন একদম পৃথিবীর একেবারে আকাশ, ধরেন আসমানে তুলে আপনি দলদাস দিলেন, আপনি অর্থদাস দিলেন, আপনি একজন সৎ কর্মকর্তা দিলেন, যার মেরুদণ্ডের আগাগোড়া, মানে এখান থেকে নিচ পর্যন্ত কোনো দণ্ডই নেই, মেরুদণ্ডই নেই, হ্যাঁ, তো সেই সৎ কর্মকর্তাও কিচ্ছু করতে পারবে না। আমাদের প্রবলেমগুলো তো এগুলো। এক হচ্ছে দুর্নীতিবাজ, না 80 to 90% দুর্নীতিবাজ। তা দুর্নীতিবাজ হলে 80-90%-এর কাছ থেকে তো আমরা জনগণ আমরা সার্ভিস পাচ্ছি না। আর আসেন যদি 2%, আমি বলি 98% এই দেশে দুর্নীতিবাজ, সামহাউ দুর্নীতিবাজ। একজন ভিক্ষুক দুর্নীতিবাজ, সে যদি মিথ্যা কথা বলে ভিক্ষা নেয়, তো সেই হিসাবে থাকে। আর 2% সৎ যদি ধরি, এই 2%-এর 98% মেরুদণ্ডহীন। তা আমার দেশে যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, এটা তো ওই যে গড়ায় গড়ায় গদ বাঁধা, কাঙ্ক্ষিত না, কাঙ্ক্ষিত 20 কোটি লোক। তাহলে একজন ভালো মানুষ খুঁজে বের করতে হবে। আর কি? ভালো মানুষ খুঁজে বের করতে হবে। সেই কমিশনের চেয়ারম্যান করলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান করলাম, তারপরে বাজেটও তো লাগবে, টাকা লাগবে না? সরকার দেবে, এবং তারপর তো সরকারকে পৃষ্ঠপোষকতাও করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই কমিশনের পিছনে দাঁড়াতে হবে। যখন বড় বড় সিন্ডিকেটকে তিনি বলবেন যে তারা বিষ আমদানি করে কিংবা তারা পানি আমদানি করে বিষ হিসেবে চালাতে চায়, ভাই, তো এদের এই স্বার্থের বিরুদ্ধে তো দাঁড়াতে হবে তাকে। ডেফিনেটলি দাঁড়ালে তখন তো সরকারের সহায়তা দরকার হবে। ডেফিনেটলি ও সে একা তো কিছু করতে পারবে না। আপনি কাঠামো তৈরি করলেন, আপনি এরকম একটা লোক খুঁজে দিলেন,
তাহলে এরপরে একটা যদি উপায় আমরা পেলাম, আর কি? আর হচ্ছে আমাদের এখানে উৎপাদন করতে হবে কীটনাশক এবং অন্যান্য বিষয়, আরেকটা হচ্ছে মান নিয়ন্ত্রণ করতে হবে, জিএমপি এবং GMP, good manufacturing এবং practice। জিএপি, গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আমি একটু শেষ করে নিব, এক মিনিট বেশি আছে। সময় নাই, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমাদের ওই কীটনাশক থেকে আরেকটা ভয়াবহ ওই 80%-এর মধ্যে আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা খাবারে, মানে শাকসবজি, চাল, আলু, যা যা বলেছি, যেমন হেভি মেটাল আছে সেরকম কীটনাশক রেসিডিউ আছে, কারণ ওর তো পিএইচআই মেনটেন করা হয় না, অ্যান্টিবায়োটিকও আছে। ও তো অ্যান্টিবায়োটিক আছে, ও সকালবেলা স্প্রে করে বিকালে বাজারে তোলে, সন্ধ্যায় আমার পেটে, মানে র বিষটা, কীটনাশকটা আমার পেটে যাচ্ছে, সাথে হেভি মেটাল যাচ্ছে, সাথে অ্যান্টিবায়োটিক যাচ্ছে, তো এই কেমিক্যাল কন্টামিনেশন যাচ্ছে, ক্ষতিকর ব্যাকটেরিয়া যাচ্ছে, তো আমি বাঁচবো এই জন্য তো পুরো জাতিটা হসপিটাল, ডাক্তার, ক্লিনিক, প্যাথোলজি আর ঔষধের দোকান, পুরো জাতিটা দাঁড়ায় আছে এই 3-4 জনের কাছে। তো আশা করি আজকে এখান থেকে গিয়ে নিশ্চয়ই আপনি নৈশ ভোজে বসবেন এবং সেখানে আপনি অন্তত কিছু নিরাপদ খাবার একটাও নেই, আপনি নিজে খেতে পারবেন। একটাও নেই। আমরা আজকে বুঝতে পেরেছি যে আজকে মাহবুব কবির মিলন আমাদের সঙ্গে ছিলেন। হাসি মুখে যদি অনুষ্ঠানটা শেষ করছি, কিন্তু বিষয়টা খুবই ভয়াবহ। বাংলাদেশে প্রতি বছর 3 লাখের বেশি মানুষের ক্যান্সার হচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষের, এবং যে ধরনের অসুখ বিসুখ এখন হচ্ছে যেগুলি আমরা আগে কখনো দেখি নাই, এবং বাংলাদেশে গর্ভবতী মায়েরা 15 লক্ষ বিকলাঙ্গ শিশুর জন্মদান করছেন নানান ধরনের বিকল অঙ্গ নিয়ে, এবং আমাদের দেশে লিভার নষ্ট হয়ে যাওয়া, ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়া, এবং নানান ধরনের টিউমার, শুধু যে ক্যান্সার তা নয়, এগুলির বিস্তার হওয়া, এই সব কিছুর পেছনে কিন্তু খাদ্যের বিষ, কীটনাশকের বিষ এবং আমাদের আবহাওয়ার বিষ, এই বিষ একটা বিরাট কাজ করছে। এবং সেই বিষমুক্ত একটি বাংলাদেশ, সেটি গড়ে তোলার লক্ষ্যে আসলে আমরা সেইভাবে কোনো কাজও করতে পারছি না, কারণ আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা ঠুটো জগন্নাথ। আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের হাতে ক্ষমতা কম, এবং তাদের কাজ করার যে স্কোপ বা কাজ করার যে ক্ষেত্র সেটা সীমিত, এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে অত্যন্ত ক্ষমতাশালী, অর্থশালী একদল দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, আমলা এবং অন্যান্য যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের একটা সিন্ডিকেট। সব আমরা জানি, কিন্তু আমরা সমাধান করতে পারি না, কারণ জানার পরেও আমরা নানান স্বার্থের কারণে এই কাজগুলি করি না। আমরা আশা করছি যে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের বর্তমান সরকার মনোযোগী হবেন এবং অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিয়ে অন্তত আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশকে একটি গ্রহণযোগ্য বিষমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কিছু পদক্ষেপ নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছে চলমান থেকে। আপনারা ভয় পাবেন না, অবশ্যই খাবেন, তবে খাওয়ার আগে চেষ্টা করবেন যাতে যতটুকু পারেন স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। আর একটা ছোট্ট টিপস দেই, পানি দিয়ে ভালো করে খাবার পরিষ্কার করে ধুয়ে নিলে খাবার আগে, তাহলে অনেক বিষ পানিতে যেহেতু দ্রবীভূত হয় সেগুলো কমে যায় পরিমাণ, এবং কিছু কিছু বিষ রয়েছে রেখে দিলে কমে, কিছু কিছু বিষ রয়েছে অন্য কোনো প্রক্রিয়াতে বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করে আবার সেই বিষকে মুক্ত করা যায়। ফলে নানান প্রক্রিয়া রয়েছে, চেষ্টা করেন নিজেরাই জানার জন্য, এবং আমরাও চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সামনে কোনো দিন কীভাবে বিষমুক্ত খাবার গ্রহণ করা যায় সেইখানে কিছু কিছু পরামর্শ দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, চলমান দেখতে থাকুন, শুভেচ্ছা।